সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সুন্দরবন কলেজ অফ টেকনোলজির পক্ষ থেকে ডিপ্লোমা ইন লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স কোর্সের সকল শিক্ষার্থীকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আপনাদের নিশ্চয়ই অবগত আছে যে অলরেডি আমরা দ্বিতীয় সেমিস্টারের ফর্ম ফিল আপের ডেট পেয়ে গেছি। কিছুদিনের মধ্যে হয়তো পরীক্ষার সময়সূচিও পেয়ে যাব। তা এই সেকেন্ড সেমিস্টারের পরে যে আমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা হয় সে সম্পর্কে আমি গত ক্লাসেও আলোচনা করেছি। আজকেও আমি সে বিষয়টা নিয়ে আলোচনা করব। আমাদের প্র্যাকটিক্যালের দুইটা বিষয়, একটা হচ্ছে অর্গানাইজেশন অফ নলেজ ক্লাসিফিকেশন, আর একটা হচ্ছে অর্গানাইজেশন অফ নলেজ ক্যাটালগিং। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন এই যে অর্গানাইজেশন অফ নলেজ ক্লাসিফিকেশন বা শ্রেণীকরণ, এটা নিয়ে আমি একটু আলোচনা করছি। সেটা হচ্ছে আমাদের প্র্যাকটিক্যালের আলোচ্য বিষয় হচ্ছে ডিডিসি। ডিডিসি এর ফুল মিনিং হচ্ছে ডিউ ডেসিমাল ক্লাসিফিকেশন, যেটির উদ্ভাবক হচ্ছেন মেলভিল ডিউ। এই মেলভিল ডিউ কর্তৃক 1876 সালে এই হচ্ছে এই ডিডিসি এর যাত্রা শুরু হয়। যখন এর যাত্রা শুরু হয় তখন এর ভলিউম ছিল দুইটা, পরে এর সাথে আরেকটা অ্যাড করা হয়। একটা ছিল কি, একটা ছিল হচ্ছে টেবিলস শিডিউল, আর একটা ছিল ইন্ডেক্স শিডিউল, টেবিলস শিডিউল, আর একটা হচ্ছে ইন্ডেক্স। পরবর্তীতে এটি 22তম সংস্করণের পরে 23তম সংস্করণে এসে এই ভলিউমকে 4টি ভাগে ভাগ করা হয়েছে। হ্যাঁ, ভলিউম 1-এ করা হয়েছে টেবিল, ভলিউম 2-তে করা হয়েছে শিডিউল 000 থেকে 599 পর্যন্ত শিডিউল 1, এই সরি শিডিউল ভলিউম 2 শিডিউল 1। আর ভলিউম 3-তে হচ্ছে 6000 থেকে 999 পর্যন্ত করা হয়েছে, এটা হলো ভলিউম 3। আর ভলিউম 4-এ রাখা হয়েছে রিলেটিভ ইন্ডেক্স। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ডিডিসি ডিডিসি যখন ডিডিসি এর কিছু আহ, বৈশিষ্ট্য আছে, প্রধান বৈশিষ্ট্য, সেগুলো নিয়ে একটু আলোচনা করব। নিচে চাপ দিলে আসবে নিচে। আচ্ছা, আমি আল্লাহ চাপ দিব, তাই তো? এন্টারে না, এয়ার এয়ার ও আচ্ছা আচ্ছা। হুম, উপরে দিলে ওখানে নিচে আচ্ছা ঠিক আছে। তো মেলভিল ডিউ কর্তৃক ডিডিসি যে প্রবর্তন হয়েছে, এই ডিডিসি স্কিমের কিছু প্রধান বৈশিষ্ট্যগুলো হচ্ছে, প্রথমত হচ্ছে স্কিমের বিন্যাস, অ্যারেঞ্জমেন্ট অফ দ্য স্কিম। দ্বিতীয়ত হচ্ছে ধারাবাহিক উন্নয়ন। তৃতীয়ত হচ্ছে 10টি প্রধান শ্রেণী। 4 নম্বর হচ্ছে সাধারণ শ্রেণী বা জেনারেল ইয়ার ক্লাস। 5 নম্বর নিত্য উপবিভাগ। 6 নম্বর হচ্ছে আঙ্গিক শ্রেণী। ঘটনা কেন এটা? 7 নাম্বার নোটেশন। 8 নাম্বার হচ্ছে স্মৃতি সহায়ক চিহ্ন। 9 নাম্বার হচ্ছে সংশ্লেষক উপাদান, সিনথেটিক এলিমেন্টস। আর 10 নাম্বার হচ্ছে সম্বন্ধ সূচক নির্ঘণ্ট বা রিলেটিভ ইন্ডেক্স। এই 10টি হচ্ছে ডিডিসি এর প্রধান বৈশিষ্ট্য। এখন অলরেডি আপনারা ক্লাসিফিকেশনের পরীক্ষা দিয়ে ফেলেছেন, এই সম্পর্কে আপনাদের অনেক ধারণাও রয়েছে। তা এর মানে ডিটেলস আলোচনায় আমি আর যাচ্ছি না, তবে আমাদের আলোচনার প্রেক্ষাপটে যেগুলো প্রয়োজন সেগুলো কিন্তু আমি আলোচনা করব। এখানে এই ডিডিসি এর প্রধান বৈশিষ্ট্যের মধ্যে আমাদের প্র্যাকটিক্যালের যে বিষয়গুলো সবই প্রযোজ্য, তার মধ্যে আমাদের যে বিষয়গুলো সাধারণত আলোচনায় আসে সেটি হচ্ছে ডিডিসি এর 10টি প্রধান শ্রেণীবিভাগ আছে। দশটি প্রধান শ্রেণী, অর্থাৎ বিশ্বের যত জ্ঞানভাণ্ডার আছে সমস্ত জ্ঞানভাণ্ডারকে মেলভিল ডিউ বিশ্লেষণ করে 10টি প্রধান শ্রেণীতে ভাগ করেছেন।
সেই 10টি প্রধান শ্রেণী হচ্ছে 0000 থেকে 900 পর্যন্ত। এই হচ্ছে 10টা প্রধান শ্রেণী। একটা হচ্ছে 00 হচ্ছে কম্পিউটার্স ইনফরমেশন অ্যান্ড জেনারেল আর্টস, 100 ফিলোসফি অ্যান্ড সাইকোলজি, 200 রিলিজিয়ান, 300 সোশ্যাল সায়েন্সেস, 400 ল্যাঙ্গুয়েজেস, 500 সায়েন্স, 600 টেকনোলজি, 700 আর্টস অ্যান্ড রিক্রিয়েশন, 800 লিটারেচার, 900 হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি। এই যে ক্লাস মানে ক্লাসগুলো নিয়ে আলো বললাম, এই আমরা যদি অ্যানালাইসিস করি তাহলে দেখি যে এর বাইরে কিন্তু কোনো বিষয় আর থাকে না। অর্থাৎ যত কিছু আছে, যত জ্ঞানের সাথে সম্পৃক্ত যত বিষয় আছে, অর্থাৎ যত জ্ঞান সামগ্রী রয়েছে, সেই জ্ঞান সামগ্রীকেই কিন্তু এই 10টি প্রধান শ্রেণীর অন্তর্ভুক্ত করা হয়েছে। ঠিক আছে। আর আরেকটা কি আছে, সাধারণ শ্রেণী বা জেনারেল ইয়ার ক্লাস। এটা হচ্ছে কি, এখানে আমরা যে 10টি প্রধান শ্রেণীর কথা বলেছি, সেখানে হচ্ছে 9টি ভাগ, 9টি বিভাগ সহ আরেকটি কোনটা 00-তে বলা হয়েছে যে জেনারেল আর্টস। সেখানে কম্পিউটার ইনফরমেশন অ্যান্ড জেনারেল আর্টস, এটা হচ্ছে জ্ঞানের জ্ঞানের মানে সকল বিভাজনের মধ্যে সম্পর্কযুক্ত জ্ঞান সমূহকে কি করেছে, একত্র বা পাশাপাশি বিন্যাস করেছে, কিন্তু কিছু বিচ্ছিন্ন জ্ঞান সমূহকে কি করেছে, আলাদা করেছে। এই প্রক্রিয়ায় যে জ্ঞান বিন্যাসের এক পর্যায়ে কি করেছে, অসংখ্য বিচ্ছিন্ন জ্ঞানের যে উপস্থিতি লক্ষ্য করা যায়, যাদের গুরুত্ব ওই যে উল্লিখিত যে আর 9টি ভাগ রয়েছে তার থেকে কিন্তু কোনো অংশে কম নয়। তার গুরুত্ব কিন্তু তাদের থেকেও অনেক মানে সে সমস্ত জ্ঞানের চেয়েও কম নয়, তার গুরুত্বও কম নয়। তাই এ সকল বিচ্ছিন্ন জ্ঞান সমূহকে কি করেছে, একত্রে করে জেনারেলিটিস বা জেনারেল ইয়ার ক্লাস নামে উল্লিখিত 9 ভাগের সাথে যুক্ত করেন। কে করেন? এই ডিউ ডেসিমাল ক্লাসিফিকেশনের যে প্রবর্তক মেলভিল ডিউ, তিনি। সাধারণ শ্রেণীর শ্রেণী নাম্বার হচ্ছে কি 000। এই জ্ঞানরাজ্যের অনেক গুরুত্বপূর্ণ জ্ঞান এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে, হ্যাঁ, যেগুলো যে বিচ্ছিন্ন জ্ঞান সমূহকে যেটাকে আলাদা করা হয়েছে সেটা আর কি। এটা যেমন এর মধ্যে কি পড়েছে, যেমন কম্পিউটার, গ্রন্থাগার, তথ্য বিজ্ঞান, তারপর গ্রন্থপঞ্জি, সংবাদপত্র ও সাংবাদিকতার সাথে মানে মতো গুরুত্বপূর্ণ বিষয় সমূহ এই 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 মানে ভাগের অন্তর্ভুক্ত করা হয়েছে। আর 100 থেকে 900 কিন্তু অলরেডি এক একটা বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে, যেগুলোকে একত্রে বা পাশাপাশি রাখা মানে সম্পর্কযুক্ত আর কি, একটি একটির সাথে সম্পর্কযুক্ত। যেমন আছে 100, তাহলে একটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে যে তাহলে সাধারণ যেটা বলা হয়েছে যে বিষয়গুলো, যে এই গণরাজ্যের মানে বিচ্ছিন্ন যে সমস্ত জ্ঞান সমূহ রয়েছে সেগুলোকে একত্রিত করে এই সাধারণ বিভাগে অন্তর্ভুক্ত করা হয়েছে। সে বিষয়গুলো কিন্তু বলেছি যে কম্পিউটার, এই গ্রন্থাগার, তথ্য বিজ্ঞান, সাংবাদিকতা, হ্যাঁ, সংবাদপত্র, তারপর গ্রন্থপঞ্জি, এই সমস্ত বিষয়, এই ইত্যাদি বিষয়গুলো এই সাধারণ শ্রেণীর অন্তর্ভুক্ত করা হয়েছে। এমনি 00-তে যে আমরা 000-তে যে দেখেছি কম্পিউটার ইনফরমেশন অ্যান্ড জেনারেল ওয়ার্ডস, এটা দিয়েই কিন্তু আমরা বুঝতে পারি। আর কি করা হয়েছে তা, আর এই ভাগটি ছাড়া আর যে 9টি বিভাগ রয়েছে, সেই 9টি বিভাগ হচ্ছে 100-তে বলেছে ফিলোসফি অ্যান্ড সাইকোলজি। অর্থাৎ এটা বুঝতে পারছি যে দর্শন এবং মনোবিজ্ঞান এই যে এর সাথে দর্শনের সাথে সম্পৃক্ত এই সমস্ত বিষয়গুলোকে এর এই এই ভাগের অন্তর্ভুক্ত করা হয়েছে। তাই এই দর্শনের সাথে সম্পর্কযুক্ত যত বই আছে, যত জ্ঞান ভান্ডার আছে, সবগুলোই কিন্তু এই এই শ্রেণী বিভাগের অন্তর্ভুক্ত। আর 200-তে কি করা হয়েছে, 200-তে হয়েছে রিলিজিয়ান বা ধর্ম সম্পর্কিত বিষয়ে বলা হয়েছে। এই যে ধর্মের সাথে সম্পর্কযুক্ত যে সমস্ত বিষয়গুলো রয়েছে সব কিন্তু এই 200 বিভাগের অন্তর্ভুক্ত বা ভাগের অন্তর্ভুক্ত। 300-তে হচ্ছে 300, এটা হচ্ছে সোশ্যাল সায়েন্সেস, অর্থাৎ সামাজিক বিজ্ঞানের সাথে রিলেটেড যে সমস্ত
বই পুস্তক বা জ্ঞান ভান্ডার রয়েছে, সেগুলো কিন্তু এই 300 শ্রেণী বিভাগের অন্তর্ভুক্ত। 400-তে আছে ভাষা, সেটা ইংরেজি ভাষা, যে কোনো ভাষা হতে পারে, ইংরেজি, বাংলা, ফার্সি, যে কোনো ভাষা। এই ভাষার সাথে সম্পর্কিত যে সমস্ত বিষয় মানে জ্ঞান ভান্ডার বা বই পুস্তক রয়েছে, সবকিছুই কিন্তু এই 400 ভাগের অন্তর্ভুক্ত। তাহলে বুঝতে পারছেন যে প্রত্যেকটা বিভাগ কি এর সাথে যে সম্পর্কযুক্ত জ্ঞানসমূহ বা এর সাথে সেগুলো একত্রে বা পাশাপাশি বিন্যাস করা হয়। আর হচ্ছে যেগুলো বিচ্ছিন্ন সেইগুলোকে এই 9টি ভাগের সাথে আর একটা ভাগ রাখা হয়েছে। এই টোটালি এই পুরা মানে বিশ্বে যত জ্ঞান রাজ্য রয়েছে সবগুলোকে কিন্তু এই পুরাটা 10টা শ্রেণীর আওতাভুক্ত। সেই জন্য এই ক্লাসকে কিন্তু প্রধান 10টি মেইন ক্লাস হিসেবে আখ্যায়িত করা হয়েছে। আপনাদের অনেক সময় কি ভাইভাতে প্রায় জিজ্ঞাসা করা হয় যে 10টি মেইন ক্লাসের নাম বলো, ঠিক আছে। আরেকটা আছে কি আঙ্গিক এই সরি নিত্য উপবিভাগ। নিত্য উপবিভাগ তো স্ট্যান্ডার্ড সাব ডিভিশন। এই স্ট্যান্ডার্ড সাব ডিভিশন আমাদের এই ডিডিসি প্র্যাকটিক্যালের একটা উল্লেখযোগ্য দিক। এটা আমাদেরকে বুঝতে হবে। এটা সাধারণত কি নিত্য উপবিভাগটা হচ্ছে কোনো বিষয়ের দৃষ্টিভঙ্গি বা দৃষ্টিকোণ, আকার, প্রকাশভঙ্গি বা উপস্থাপন ভঙ্গি, প্রায়োগিক দিক এবং ব্যবহারের উদ্দেশ্য বোঝানোর জন্য নিত্য উপবিভাগ ব্যবহার করা হয়। এখানে এটা একটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে বা উল্লেখ্য যে স্ট্যান্ডার্ড সাব ডিভিশনের নোটেশন কখনো এককভাবে ব্যবহৃত হয় না। এটি প্রধান শ্রেণীর সাথে সাধারণত শিডিউলের কোনো না কোনো প্রধান শ্রেণীর সাথে যুক্ত হয়ে শ্রেণী সংখ্যা গঠন করে। তাহলে স্ট্যান্ডার্ড সাব ডিভিশনের একটা উল্লেখযোগ্য দিক হচ্ছে এটি কখনো এককভাবে ব্যবহৃত হয় না। এটি হচ্ছে প্রধান শ্রেণীর সাথে বা মেন ক্লাসের সাথে এটি যুক্ত হয়ে শ্রেণী সংখ্যা গঠনের সহায়তা করে থাকে এই স্ট্যান্ডার্ড সাব ডিভিশন। আমরা যখন ডিডিসি এর প্র্যাকটিক্যাল করব তখন যে মেন ক্লাস থাকবে তার সাথে এই স্ট্যান্ডার্ড সাব ডিভিশন বিষয়টি যুক্ত করতে হয়। সেই বিষয়টি কিন্তু তখন আমাদেরকে আলোচনায় আসবে। তখন আমাদের অবশ্যই এই বিষয়টা সম্পর্কে এখন আমাদের জানা দরকার। যেমন হচ্ছে একটা বিষয় উদাহরণস্বরূপ বলি, যেমন ইনস্ট্রুমেন্ট বা অ্যাপারেটাস অফ মিউজিক। এই একটা বইয়ের নাম হচ্ছে ইনস্ট্রুমেন্ট বা অ্যাপারেটাস অফ মিউজিক, মানে মিউজিকের বাদ্যযন্ত্র নিয়ে যে একটা বইয়ের লিখিত বইয়ের, তাহলে এর শিরোনামটা এটাই। এখানে মূল ইনস্ট্রুমেন্টস বা অ্যাপারেটাস অফ মিউজিক অর্থাৎ বাদ্যযন্ত্রে, তাহলে এখানে মেইন এর ইনস্ট্রুমেন্ট গুলো কিসের উপরে? মিউজিকের উপরে। তাহলে বইটি লিখিত হয়েছে মিউজিকের উপরে। মিউজিকের ক্ষেত্রে যে সমস্ত ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হয়েছে সেই বিষয়গুলোর উপরে লিখিত একটা বই। তাহলে আমরা কিন্তু ধরে নিচ্ছি যে মিউজিক হচ্ছে এর মেইন ক্লাস বা প্রধান শ্রেণী বা প্রধান আলোচ্য বিষয়। সে আলোচ্য বিষয়টাই হবে আমাদের মেইন ক্লাস বা প্রধান শ্রেণী। এখন এর হচ্ছে এই যে বিষয়, এই বিষয়ের যে আঙ্গিক বৈশিষ্ট্যগুলো প্রকাশ করছে কি স্ট্যান্ডার্ড সাব ডিভিশন, সেটি হচ্ছে ইনস্ট্রুমেন্টের দ্বারা আমরা বুঝতে পারছি যে এর হচ্ছে মেইন ক্লাসটা হচ্ছে মিউজিক আর এর স্ট্যান্ডার্ড সাব ডিভিশন বা নিত্য উপবিভাগটা হচ্ছে ইনস্ট্রুমেন্ট। সেক্ষেত্রে আমরা শিডিউল থেকে মিউজিকের নাম্বারটা নেব। এখন এই নাম্বারটা খোঁজার সময় যে বিষয়টি আমাদেরকে সাহায্য করবে সেটি হচ্ছে রিলেটিভ ইন্ডেক্স অর্থাৎ ভলিউম 4। এই ভলিউম 4 এর যে রিলেটিভ ইন্ডেক্স আছে এটি থেকে আমরা সহযোগিতা পেয়ে থাকি। এখানে যে বিষয়গুলো আমরা খুঁজবো বা যে ওয়ার্ডগুলো খুঁজবো সেটি অ্যালফাবেটিক্যালি অ্যারেঞ্জ করা রয়েছে এবং তার সাথে তার একটা নাম্বার দেয়া আছে। এখান থেকে ঠিক ডিকশনারির মতো এটি আমাদেরকে মানে সহায়তা প্রদান করে থাকে। সেই জন্য এখানে যে নাম্বারটা দেয়া আছে সেই নাম্বারটা নিয়ে আমরা শিডিউলে চলে যাব। এটা শিডিউলটা কত? ভলিউম 2 ভলিউম 3। এখানে আছে শিডিউল
ভলিউম 2-তে আছে হচ্ছে 000 থেকে 599 পর্যন্ত। যদি আমাদের নাম্বার এই 599 এর মধ্যে পড়ে তাহলে আমরা সেটি ওই ওই ভলিউম 2 এর যে শিডিউল আছে সেটা থেকে নেব। আর যদি সেটা না পড়ে তাহলে আমরা ভলিউম 3-তে যাব, সেখানে হচ্ছে 600 থেকে 999 পর্যন্ত 900 পর্যন্ত আছে আর কি। তা এখানে মিউজিকটা সাধারণত কিসের আন্ডারে হয়, যে আমাদের যে টেবিল 7টা টেবিলে আমি আবারও আলোচনা করব। সেই 7টা টেবিল আমরা প্রথম সেমিস্টারে পড়েছি যে 22তম সংস্করণ থেকে 7ম টেবিল পুনর্বিন্যাস করা হয়েছে। এর আগ পর্যন্ত মানে 21তম সংস্করণ পর্যন্ত ডিডিসিতে 7টি টেবিল দেখানো হয়েছে, কিন্তু পরবর্তীতে 22তম সংস্করণে এসে সেই 7ম টেবিলটি কি করা হয়েছে, টেবিল 2 এর সাথে অন্তর্ভুক্ত করা হয়েছে, করে 6টি টেবিল রাখা হয়েছে। এই 6টি টেবিল টেবিল 1 থেকে এই স্ট্যান্ডার্ড সাব ডিভিশনটা নেওয়া হয়। হ্যাঁ, তাই হচ্ছে মিউজিক এখানে ইনস্ট্রুমেন্টের নাম্বারও আমরা রিলেটিভ ইন্ডেক্স থেকে নেব, নিয়ে আমরা শিডিউলে যেয়ে মানে নিশ্চিত হব যে নাম্বারটা আসলে কতটুকু, বা এর কোনো ইয়ে আছে কিনা, ইনস্ট্রাকশন আছে কিনা, বা বিভিন্ন মানে কোনো তথ্য দেওয়া আছে কিনা সব দেখতে হবে। না দেওয়া থাকলে আমরা সরাসরি শিডিউল থেকে নাম্বার নেব এবং স্ট্যান্ডার্ড সাব ডিভিশনের নাম্বার টেবিল 1 থেকে নেব, নিয়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত নাম্বার গঠন করব। এভাবে কিন্তু আমাদের প্র্যাকটিক্যালটা করা হয়ে থাকে। তাই প্র্যাকটিক্যাল করার সময় যে বিষয়গুলো আমাদের এমার্জেন্সি দরকার সেইগুলো নিয়ে কিন্তু এ কথা হচ্ছে বা আমরা এই আলোচনা করছি। তাহলে আমাদের স্ট্যান্ডার্ড সাবডিভিশনটা কি আমরা বুঝতে পেরেছি। তা প্র্যাকটিক্যালের ক্ষেত্রে যে বিষয়গুলো আসছে, প্রধান শ্রেণী, তারপরে হচ্ছে প্রধান শ্রেণীর সাথে সংযুক্ত হয় যে স্ট্যান্ডার্ড সাবডিভিশন, সেটি আর কি। তারপরে হচ্ছে কি আমাদের থাকে হচ্ছে বিভিন্ন নোটেশন থাকে। 2.শ্রেণীকরণ স্কিমের একটা জনপ্রিয় বা উল্লেখযোগ্য ইয়ে হচ্ছে বৈশিষ্ট্য হচ্ছে এর নোটেশন। হ্যাঁ, ও সরি, তার আগে আছে আঙ্গিক শ্রেণী বা ফর্ম ক্লাস। এই ফর্ম ক্লাসটা কি? আঙ্গিক শ্রেণী হচ্ছে ডিডিসি, এটা একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ডিডিসি স্কিমের। হ্যাঁ, শুধুমাত্র সাহিত্য শ্রেণীর ক্ষেত্রে মানে 800, যেখানে বলা হয়েছে 800 কি লিটারেচার, এই লিটারেচার বা সাহিত্য, সেটা যে কোনো সাহিত্য হতে পারে। হ্যাঁ, তাই এই সাহিত্যের ক্ষেত্রে এই ফর্ম ক্লাস বা আঙ্গিক শ্রেণীটা প্রযোজ্য আর কি। এই আঙ্গিক শ্রেণী বলে এখানে আলাদা কোনো শ্রেণী বা বিভাগ নেই। 2.শ্রেণীকরণ স্কিমে সাহিত্যকে এমন ভাবে বিন্যাস করা হয়েছে যে এখানে বিষয়বস্তুর চেয়ে উপস্থাপন ভঙ্গি বা প্রকাশ ভঙ্গি মুখ্য। এই উপস্থাপন বা প্রকাশভঙ্গি দিয়ে একটি প্রধান শ্রেণীর অভ্যন্তরে পৃথক পৃথক শ্রেণী গড়তে পারে বলে এর নাম আঙ্গিক শ্রেণী বা ফর্ম ক্লাস। সেটি আবার কি? সেটি হচ্ছে মনে করেন বাংলা কবিতা বা বাংলা উপন্যাস। আমরা যখন দেখবো যে একটা বই হচ্ছে বাংলা উপন্যাসের বই, যেমন হচ্ছে মনে করেন রবীন্দ্রনাথের শেষের কবিতা। তা শেষের কবিতা কি একটা উপন্যাস? এটা কি সাহিত্যের, বাংলা সাহিত্য না ইংরেজি সাহিত্যে, সেটা আমাদেরকে বুঝতে হবে। আর শেষের কবিতাটা কি সেটাও কিন্তু আমাদেরকে বুঝতে হবে, যেহেতু শেষের কবিতা একটা উপন্যাস আর এটা বাংলা সাহিত্যের। সুতরাং এখানে শ্রেণী নম্বর গঠন করার সময় ওই বাংলা সাহিত্যের যে নাম্বারটা ইনক্লুড আছে ডিডিসিতে, সেই নাম্বারটা আমাদেরকে নিতে হবে শিডিউল থেকে, এবং তার সাথে ওই উপন্যাসের নাম্বার অ্যাড করতে হবে। এই উপন্যাসের নাম্বার একটা ফর্ম ক্লাস হিসেবে বসে। এটি হচ্ছে কবিতা বা উপন্যাসের নাম্বার হচ্ছে -1 বা -3। এই ফর্ম ক্লাস কিন্তু এককভাবে ব্যবহৃত হয় না, এটি কিন্তু প্রধান শ্রেণীর সাথে
স- যুক্ত হয়ে বসে। সেজন্য বলা হচ্ছে যে এখানে বাংলা কবিতা বা বাংলা উপন্যাস শেষের কবিতা, এখানে বাংলা সাহিত্যের নাম্বার আসবে, যে বাংলা সাহিত্যে যে নির্দিষ্ট নাম্বারটা রয়েছে 891.443। এটা হচ্ছে বাংলা উপন্যাসের নাম্বার। তারপরে হচ্ছে কি নোটেশন। নোটেশন হচ্ছে কি, নোটেশন হচ্ছে একটা চিহ্ন। সেটি কেমন চিহ্ন, যে 2.শ্রেণীকরণ স্কিমের যে উল্লেখযোগ্য বা জনপ্রিয়তার কারণ হচ্ছে কিন্তু এই নোটেশনের ব্যবহার। এটির স্কিমের সারলতা রক্ষা এবং ব্যবহারকারীদের কাছে এটি কি করে, সহজবোধ্য করে তুলে ধরে। হ্যাঁ, যাতে করে সহজে বুঝতে পারে এবং ব্যবহার করতে পারে আর কি। মেলভিল ডিউ তার 0.শ্রেণীকরণ পদ্ধতিতে শুধুমাত্র কি সংখ্যা ব্যবহার করেছেন, আরবীয় সংখ্যা ব্যবহার করেছেন। ডিডিসির মতো একটি বিশাল যে শ্রেণীকরণ স্কিম, হ্যাঁ, সেই শ্রেণীকরণ স্কিমের নোটেশনের ভিত্তি কিন্তু খুবই ছোট, যার কারণ এটা 0 থেকে 9 মাত্র 10টি সংখ্যা ব্যবহার করা হয়েছে। শ্রেণী সংখ্যা গঠনের সুবিধার্থে তিনি অতিরিক্ত একটি কি নিয়েছেন, একটি দশমিক বিন্দু ব্যবহার করেছেন। প্রধান শ্রেণী সংখ্যা ডিডিসি এর ক্ষেত্রে প্রধান শ্রেণী সংখ্যা 3টি সংখ্যার পরে একবারই মাত্র একটি দশমিক বিন্দু ব্যবহার করে তারপরে কিন্তু পরের সংখ্যাগুলো অ্যাড করতে হয়। এই ডিডিসি এর ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে যে 3 সংখ্যার পরে একটা দশমিক চিহ্ন ব্যবহার করা হয়। যেমন গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান, গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞানের নাম্বার কত, 020। এখানে 3টি আরবীয় সংখ্যা ব্যবহার করা হয়েছে। আবার যেমন অর্থনীতি, অর্থনীতির নাম্বার কি, 330। সাহিত্য, যেমন সাহিত্য কি 800-তে, লিটারেচার বা সাহিত্য। এরকম 3টা সংখ্যার পরে দশমিক বিন্দু ব্যবহার করা হয়। হ্যাঁ, তারপরে যে বিষয়ের শিরোনাম যেটা হবে সেটার ফর্ম ক্লাস, সরি, তার যে স্ট্যান্ডার্ড সাবডিভিশন বা যে যেটি রয়েছে সেটি কিন্তু ওই দশমিক চিহ্ন পরে ব্যবহার করতে হয়, অর্থাৎ 3টা সংখ্যার পরে বাকি সংখ্যাটা ব্যবহার করতে হয়। এই নোটেশনের মূল বৈশিষ্ট্য হচ্ছে এগুলো সহজ সরল এবং পড়তে লিখতে টাইপ করতে মনে রাখতে কি হয়, সহজ হয়। তারপরে হচ্ছে কি স্মৃতি সহায়ক চিহ্ন। স্মৃতি সহায়ক চিহ্নে আছে হচ্ছে গ্রন্থাগারের যে সমস্ত পুস্তক শ্রেণীকরণের বৈশিষ্ট্য রয়েছে তার মধ্যে এটি একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। হ্যাঁ, এটি হচ্ছে কি যে শ্রেণীকরণ স্কিমের যে সমস্ত স্মৃতি সহায়ক গুণাবলী যত বেশি, যে যে শ্রেণীকরণ স্কিমের স্মৃতি সহায়ক গুণাবলী যত বেশি, ব্যবহারিক ক্ষেত্রে তার গ্রহণযোগ্যতাও কিন্তু তত বেশি। আর স্মৃতি সহায়ক চিহ্ন বলতে আমরা যেটা বুঝি সেটা হলো যে সকল প্রতীক চিহ্ন শ্রেণীকরণ স্কিমে সর্বদাই একই অর্থ বহন করে এবং একই অর্থে বিভিন্ন স্থানে ব্যবহৃত হয় এবং সহজে মনে বা স্মৃতিতে ধরে রাখতে সুবিধা হয় বা সহজে স্মৃতিতে ধরে রাখা যায়, সেটি হচ্ছে স্মৃতি সহায়ক চিহ্ন। এই স্মৃতি সহায়ক চিহ্ন কি, দশমিক শ্রেণীকরণ স্কিমের অসংখ্য স্মৃতি সহায়ক চিহ্নের উপস্থিতি পরিলক্ষিত হয়। যেমন কি, যেমন আকার বিভাগ বা নিত্য উপবিভাগ বা স্ট্যান্ডার্ড সাব ডিভিশন, তারপর ফার্ম ক্লাস বা আঙ্গিক শ্রেণী, ভৌগোলিক বিভাগ, ভাষা ও জীবনের ক্ষেত্রে স্মৃতি সহায়ক গুণাবলী লক্ষ্য করা যায়। আমরা দেখি উপন্যাসের ক্ষেত্রে যেমন -3-তে উপন্যাস, এটি যে কোনো সাহিত্যের সাথে ব্যবহৃত হোক না কেন সর্বদাই উপন্যাস প্রকাশ করবে। এই সমস্ত চিহ্নগুলো কি করে, যেহেতু উপন্যাস, কবিতা, তারপরে হচ্ছে রম্য রচনা, এই ধরনের, তারপরে হচ্ছে মনে করেন যে 5492 বাংলাদেশের নাম্বার, এগুলো কিন্তু সবসময় একই অর্থ বহন করে। সবসময় এগুলো যে কোনো বিষয়ে ব্যবহৃত হোক না কেন সবসময় অভিধান প্রকাশ করবে। অভিধানের ক্ষেত্রে যখন -3 ব্যবহার করা হয়, তা যে কোনো বিষয় যে কোনো ভাষার ক্ষেত্রেই ব্যবহার করি না কেন সেটি কিন্তু অবশ্যই একই অর্থ বহন করবে। যে এটা, এই চিহ্নটা দিলে আমরা বুঝতে পারবো যে এটা অভিধানের কথা বলছে।
তারপরে হচ্ছে যে বাংলাদেশে মানে আপনার অর্থ মানে বাংলাদেশের যে কোনো বিষয় যদি একটা দেশের যে কোনো বিষয় যদি বোঝায়, যেমন হচ্ছে অর্থনৈতিক ক্ষেত্রে হোক বা ভৌগোলিক ক্ষেত্রে হোক বা হচ্ছে যে কোনো প্রোডাকশনের যাই হোক না কেন, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের চিহ্ন যেটা রয়েছে 5492 -5492, সেটি কিন্তু আহ, একই অর্থ বহন করে, তাই যে কোন যে বিষয়ের ক্ষেত্রে হোক না কেন সেটা এর কোনো পরিবর্তন হবে না। তারপরে হচ্ছে রিলেটিভ সংশ্লেষক উপাদান আছে, যেটা হচ্ছে এই সংশ্লেষক উপাদানটা কি সেটি একটু দেখি। সংশ্লেষণ প্রক্রিয়া মূলত স্পষ্টভাবে শুরু হয় ডিডিসি দ্বিতীয় সংস্করণ থেকেই। এটি হচ্ছে তখন নামকরণ ছিল ডিভাইড লাইক ডিভাইস ব্যবহারের মাধ্যমে। হ্যাঁ, কিন্তু ডিভাইস ডিডিসি এর সম্পাদকগণ ধারাবাহিকভাবে প্রসেসটা চালিয়ে যাচ্ছেন, কারণ তারা হচ্ছে সবসময়ই আপ টু ডেট তথ্য পাওয়ার বা আপ টু ডেট তথ্য দেওয়ার জন্য তাদের প্রসেসটা অব্যাহত রেখেছেন। সেই ধারাবাহিকতায় ডিডিসি এর যখন প্রবর্তন হয়েছিল সে সময়ে যে সিনথেটিক এলিমেন্টস ব্যবহার করা হতো সেটি পরবর্তীতে কিন্তু হচ্ছে এই সরি সেটি হচ্ছে ডিভাইড লাইক ডিভাইস হিসেবে যেটা ব্যবহার করা হতো, পরবর্তীতে এটা কি এসেছে, এটি হচ্ছে এই সিনথেটিক এলিমেন্টস হিসেবে ব্যবহৃত হচ্ছে। এটি কি করে, এটি ডিডিসি এর যে সম্পাদকগণ ধারাবাহিকভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তাদের যে জ্ঞানরাজ্যের ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়ের জন্য, হ্যাঁ, সুবিস্তৃত শ্রেণী সংখ্যা নির্ধারণের জন্য। সেটি ফলশ্রুতিতে কি হচ্ছে যে এর সংশ্লেষক উপাদান সমভাবে কি হচ্ছে, বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। হ্যাঁ, বর্তমানে ডিডিসি স্কিমে যে সংশ্লেষণ প্রক্রিয়া পরিচালিত হচ্ছে তাতে এক টেবিলস ও এক ডিভাইস উপাদান ব্যবহারের মাধ্যমে এ প্রক্রিয়া কি হয় যে শিডিউল নম্বরের সাথে শিডিউল ও টেবিলের নোটেশন যোগ করে নতুন আবিষ্কৃত ক্ষুদ্র বিষয়গুলোর জন্য নতুন নতুন শ্রেণী সংখ্যা তৈরি করা হয়। আর এই ডিডিসি পদ্ধতির যে সিনথেসিস প্রক্রিয়ায় কি করা হয় যে বিশুদ্ধ নোটেশন ব্যবহার করায় এর শ্রেণী সংখ্যা কি হয়, দীর্ঘ হয় এবং সিনথেসিস প্রক্রিয়া অনেক সময় জটিল হয়। আর 10 নম্বর হচ্ছে সম্বন্ধ সূচক নির্ঘণ্ট বা রিলেটিভ ইন্ডেক্স। এই রিলেটিভ ইন্ডেক্সটা কি, ডিডিসি পদ্ধতি যে রিলেটিভ ইন্ডেক্সটা বলতে শিডিউলে ও টেবিলে ব্যবহৃত বিষয়সমূহকে বর্ণানুক্রমিকভাবে শ্রেণী নম্বর সহ বিন্যাস এবং প্রতিটি বিষয়ের প্রতিশব্দ ও সম্বন্ধসূচক বিষয়সমূহ পুনরায় মূল বিষয়ের অধীনে বর্ণানুক্রমিকভাবে শ্রেণী নম্বর সহ বিন্যাস প্রক্রিয়া সেটাকে বোঝায়। এই রিলেটিভ ইন্ডেক্স আমি কিন্তু প্রথমেই বলেছি, যখন আমরা কোনো বিষয়ের শ্রেণী নাম্বার বের করতে যাব বা প্র্যাকটিক্যাল করতে যাব তখন হচ্ছে যে বিষয়ের উপরে আমরা করব সেই বিষয়ের নাম্বার খোঁজার ক্ষেত্রে এই ইন্ডেক্স কিন্তু আমাদের সহায়তা প্রদান করে থাকে। এখানে প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু অ্যালফাবেটিক্যালি অ্যারেঞ্জ করা হয়, যা ঠিক ডিকশনারির মতোই। আমরা সেখানে যেয়ে আমাদের কাঙ্ক্ষিত বিষয়টি নিয়ে সেখানে একটা নাম্বার দেয়া থাকে, নাম্বার সহই থাকে বিষয়টি, সেখান থেকে নিয়ে আমরা শিডিউলে যেয়ে সেটা শিওর হয়ে আমরা শ্রেণী সংখ্যা বা শ্রেণী নাম্বার গঠন করি। এই সমস্ত কাজে এই রিলেটিভ ইন্ডেক্স সহায়তা প্রদান করে থাকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা ডিডিসি স্কিমের প্র্যাকটিক্যালের যে সমস্ত বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে সেটি হচ্ছে এর প্রধান বৈশিষ্ট্য সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে, তারপর 10টি প্রধান শ্রেণী সম্পর্কে ধারণা থাকতে হবে, আর ভলিউম ডিডিসি এর ভলিউম কয়টি সে সম্পর্কে ধারণা থাকতে হবে, যেটি আমি অলরেডি পড়িয়েছি যে ভলিউম 4টা। তারপরে 10টা প্রধান শ্রেণী 10টি। তারপরে অক্সিলারিস টেবিল অর্থাৎ 7টা টেবিল আপনারা পড়েছেন ফার্স্ট সেমিস্টারে, এটি অবশ্যই মনে রাখবেন। আর তবে এই 7টি টেবিলের বর্তমানে 23তম সংস্করণে কিন্তু সরি 22তম সংস্করণ থেকে 7ম টেবিলটি কিন্তু টেবিল 2 এর সাথে অ্যাড করে 6টি টেবিল এখন বর্তমানে 6টি টেবিল বিন্যাস করা হয়েছে।
বিন্যাস করা হয়েছে। আরেকটা বিষয় আমি আলোচনা করতে চাই, সেটি হচ্ছে আপনাদের ডিডিসি প্র্যাকটিক্যালের সময় হলো মানে জিজ্ঞাসা করতে পারে যে সামারি কয়টি। সামারি কিন্তু তিনটি, ফার্স্ট সামারি, সেকেন্ড সামারি, থার্ড সামারি। এটা কিন্তু মনে, ফার্স্ট সামারি যদি বলতে বলে সেক্ষেত্রে আপনারা বলবেন ফার্স্ট সামারি কিন্তু ওই জিরো 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 ওয়ান জিরো জিরো টু জিরো জিরো থ্রি জিরো জিরো, যেটি প্রধান মেইন ক্লাস হিসেবে আলোচনা করেছি, এটা হচ্ছে ফার্স্ট সামারি। এটি হচ্ছে আপনাদের ফার্স্ট সামারি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা এই যে ডিডিসি এর যে প্রধান বৈশিষ্ট্য, তারপরে যে মেইন ক্লাস, তারপরে ডিডিসি এর ভলিউম কয়টি, টেবিল কয়টি, এই যে বিষয়গুলো, স্ট্যান্ডার্ড সাবডিভিশনটা কি, এটি কেন ব্যবহৃত হয় বা কোথায় ব্যবহৃত হয়, এই বিষয়গুলো কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। তা আপনাদের কাছে বই আছে, প্লাস এই যে ক্লাসে যেটা দেওয়া হলো এর সাথে মিলিয়ে আপনারা নিজেদেরকে সেইভাবে তৈরি করে নেবেন। তা আজ এই পর্যন্ত, যে যেখানে আছে সুস্থ আছেন, ভালো সুস্থ থাকেন, ভালো থাকেন, শুভকামনা। না, হ্যাঁ বলো। ওয়াইফাই সমস্যা নাই। হ্যাঁ।